যেহেতু আমাদের 8 নম্বর ক্লাস, আমাদের 8 নম্বর ক্লাস। আজকে আমাদের কি করব, আমরা আজকে এক্সেলের ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, এক্সেলের ফর্মুলাগুলো নিয়ে। ঠিক আছে, এক্সেলের মূল কাজ যেটা ক্যালকুলেশন করা, হিসাব নিকাশ করা, ওই ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, অনেকগুলো ফর্মুলা আমি আপনাদের জন্য একটা একটা এক্সেল ফাইল রেডি করে রাখছি, যাতে আপনাদের বিষয়গুলো বুঝাইতে সুবিধা হয়। একটা এক্সেল ফাইল রেডি করে রাখছি, এই ফাইলটা আমি ওপেন করে নিই। একটা ফাইল তৈরি করে রাখছি আপনাদের জন্য, এই ফাইলটা ওপেন করে নিলাম। ঠিক আছে, এই ফাইলটা যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদের এটা ড্রাইভে শেয়ার করে দিব। ঠিক আছে, ফাইলটা আমি ড্রাইভে শেয়ার করে দিব, মানে এখানে ফর্মুলাগুলো একত্রিত করা আছে। ঠিক আছে, তো এক্সেলের একদম মূল যে ফর্মুলাগুলো কি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হলো কি একদম বেসিক, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর জন্য। তো আমরা চাইলে কোনো একটা ভ্যালুকে, ঠিক আছে, আমরা নিচে খালি একটু জায়গায় চলে আসি। এই খালি জায়গায় ধরেন আমার এখানে কোনো একটা ভ্যালু আছে, আমার এখানে কোনো একটা ভ্যালু আছে, যে কোনো একটা মার্ক দেওয়া আছে, কোনো একটা সাবজেক্টের মার্ক দেওয়া আছে যে 40, তার নিচে দেওয়া আছে 50, আবার 40, এই টাইপের কোনো একটা ভ্যালু দেওয়া আছে। এখন আমি যদি চাই এই ভ্যালুগুলোকে আমি কি করব, ক্যালকুলেটরের মতো করে যোগ করব। ঠিক আছে, এক্সেলের মধ্যে ক্যালকুলেটরের মতো করে যোগ করব বা বিয়োগ করব বা গুণ করব কোনো একটা নাম্বারের সাথে। ঠিক আছে, তো এই বিষয়গুলোর জন্য আমরা কি করি, এক্সেলের মধ্যে ফর্মুলা ইউজ করি। এক্সেলের মধ্যে ফর্মুলা ইউজ করি, মূলত ফর্মুলাটা লেখা হয় এইখানে, ফর্মুলাটা লেখা হয় এইখানে অথবা সেলের মধ্যে। আর ফর্মুলার জন্য নির্দিষ্ট একটা সেল সিলেক্ট করে নেওয়া লাগে। ধরেন আমার যোগফলটা যে সেলের মধ্যে আমি চাইতেছি, কারণ আমি এখানে বললাম যে টোটাল, এখানে বললাম যে টোটাল, এখন টোটালের মানটা আমি কই লিখতে চাইতেছি, এই সেলের মধ্যে। ঠিক আছে, এই সেলটার মধ্যে। তো এই সেলের মধ্যে আমি যখন একটা ফর্মুলা লিখবো, আমি কি করব, কিবোর্ডের ইকুয়াল প্রেস করব। ঠিক আছে, ফর্মুলা লেখার প্রথম শর্ত হলো সেলের মানে তার প্রথমে কি থাকে, একটা ইকুয়াল থাকে। প্রথমে একটা ইকুয়াল, ইকুয়ালের পর আমাদের অনেকগুলা ফর্মুলা থাকে। যেমন আমরা যদি এখানে লিখি সাম, কিবোর্ডে সাম লিখে লিখবো, কিবোর্ডের ট্যাব প্রেস করবো, কিবোর্ডের ট্যাব, তাহলে কি যে আমাদের সাম সিলেক্ট হয়ে গেল। আর প্রত্যেকটা ফর্মুলার কি থাকে, একটা ক্রাইটেরিয়া থাকে, প্রত্যেকটা ফর্মুলার একটা ক্রাইটেরিয়া থাকে। ঠিক আছে, যে এই ফর্মুলাটা ফিল আপ করতে আমার কি কি ডাটা প্রয়োজন। তো এই যে সাম নামক যে ফর্মুলাটা, ওর যে ক্রাইটেরিয়া গুলো বলে দিছে যে কি থাকবে, নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ আমরা 2 বা ততোধিক নাম্বার যোগ করতে পারি। যেহেতু যে পাশে ডট ডট দিয়ে রাখছে, পাশে ডট ডট দেওয়া আছে, মানে 2 বা ততোধিক নাম্বার আমরা যোগ করতে পারি। এখন আমরা চাইলে কি করতে পারি, যে এখান থেকে জাস্ট এইভাবে ড্র্যাগ করে 3টা নাম্বার সিলেক্ট করে দিতে পারি। এখন কি উঠছে এখানে, B32, মানে কি বি নামক কলামের, মানে স্যার বি না, হ্যাঁ বি কলামের এই 32 নাম্বার রো, এখান থেকে শুরু করে B34 এই পর্যন্ত, এই পর্যন্ত। এরপরে আমরা কি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে যদি বলি এন্টার, আমার এখানে একটা যোগফলটা চলে আসছে, যোগফলটা চলে আসছে। এখন ফর্মুলা ইউজ করার আরেকটা সুবিধা হলো যে এখন আমি যদি এখানে ভ্যালু চেঞ্জও করি, যেখানে এখানে 40-এর জায়গায় আমি যদি 50 করে দিই, দিয়ে এন্টার দিই, আমার এই টোটালেও কিন্তু ভ্যালুটা চেঞ্জ হবে। কারণ ও কিন্তু ভ্যালু যোগ করে নাই, শুধুমাত্র ও শুধুমাত্র ভ্যালু যোগ করে না, ও কি করছে, এই যে 3টা সেল আমি সিলেক্ট করছিলাম, এই 3টা সেলের সাথে এই যে সামটাকে লিঙ্ক আপ করে দিছে। ঠিক আছে, লিঙ্ক আপ করে, যার ফলে কি আমি এই সেলগুলোতে যেই ডাটাই বসাবো, ওই ডাটাটাই সে সাম করে এই জায়গার ভ্যালুটা এভরি টাইমে চেঞ্জ করবে, প্রত্যেকবারে চেঞ্জ করবে। এভাবে চাইলে আমরা অনেকগুলা সেল এভাবে যোগ করতে পারি, অনেকগুলা সেল যোগ করতে পারি। অথবা আরো সিম্পলি যদি 2টা নাম্বার থাকে, জাস্ট জাস্ট 2টা নাম্বার থাকে, যেমন 50 আর এই 60, তখন আমরা এটাও বলতে পারি যে ইকুয়াল দিয়ে আমরা কোনো একটা সেল সিলেক্ট করলাম, কোন সেল, B32, এরপর বললাম কিবোর্ডের প্লাস B34, যদি এন্টার দেই, আমার B32 আর B34 এই দুইটা সেলের নাম্বারটা যোগ হয়ে গেছে। এই সেলগুলো যদি আমি এখন চেঞ্জ করে দেই, এখানেও কিন্তু
ভ্যালুগুলো চেঞ্জ হবে। এই জন্য এক্সেলের শিটগুলো কি মানে ফর্মুলাগুলো কি একটা আরেকটার সাথে রিলেটেড থাকে। আপনি এক জায়গায় ভ্যালু চেঞ্জ করলে আপনার ওটার সাথে রিলেটেড যতগুলো সেল আছে প্রত্যেক জায়গাতেই মানটা চেঞ্জ হবে। এখানে কোনো রিলোড বা কিছু করা লাগে না, বা সেভ করে আবার ক্লোজ করা অন করা লাগে এমন না, জাস্ট ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা চাইলে কোনো একটা সেল যোগ করতে পারি, আবার বিয়োগও করতে পারি। যেমন সেম ইকুয়াল দিয়ে আমি বললাম যে এই 60 থেকে আমি মাইনাস করব কত, 45 দিয়ে বললাম এন্টার। আমরা চাইলে এখান থেকে গুণ করতে পারি যে 45 আর 50 গুণ করলে কত হবে। আমরা জাস্ট কোনো একটা সেলে ইকুয়াল দিয়ে সেলটা সিলেক্ট করে দিলাম, আর গুণ হিসাবে কি ইউজ হয়, স্টার ইউজ হয়। স্টার দিয়ে বললাম 50 দিয়ে বললাম এন্টার। ঠিক আছে, যে গুণ হয়ে গেছে। আবার যদি ডিভাইড করতে চাই কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে চাই, জাস্ট ইকুয়াল সেলটা সিলেক্ট করব, ডিভাইড দিব, যেটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগফলটা চলে আসবে। ঠিক আছে, এইগুলো আমাদের বেসিক যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। ঠিক আছে, এরপরে হলো কি আরেকটু কমপ্লেক্স যেগুলো হয়। ঠিক আছে, যেমন বলছে কোন একটা জিনিস আমি এভারেজ নিতে চাই, কোন একটা ভ্যালুর এভারেজ, এটার জন্য আমি আপনার জন্য একটা সিম্পল ডাটা শিট নিয়ে রাখছি। যেমন একটা কোম্পানির ডাটা শিট, এখানে কোম্পানির এমপ্লয়ীদের কিছু নাম নেওয়া আছে, তারা কোন কোন ডিপার্টমেন্টে জব করে তাদের ডিপার্টমেন্টের নাম, তাদের স্যালারি কত করে, অ্যান্ড তাদের বোনাসটা এখানে বের করা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ফর্মুলা দিয়ে কিভাবে করতে পারি। তো ধরেন আমাদের ধরেন কেউ জানতে চাইলো যে আপনার যে কোম্পানিটা তার এমপ্লয়ীদের এভারেজ স্যালারি কত, এভারেজ স্যালারি কত। তো আমি এখানে বললাম যে এভারেজ স্যালারিটা দরকার আমার এখানে এই সেলের মধ্যে, আমি বলবো ইকুয়াল এভারেজ ফর্মুলা আমরা ইউজ করবো। ঠিক আছে, এখান থেকে যে সেকেন্ডটা এটা মানে কিবোর্ডের ট্যাব এভারেজ ফর্মুলা, এখানে আমার কি লাগবে এখন, নাম্বার লাগবে, নাম্বার 1 থেকে নাম্বার 2 অথবা তার থেকে বেশি। আমি স্যালারিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, বললাম এন্টার। ঠিক আছে, তাহলে কি আমার এই যে ওভারঅল যে স্যালারিটা এটার কি একটা এভারেজ সে তৈরি করে আমাকে এখানে দিয়ে দিল। এখন আমি যদি এখানে স্যালারি চেঞ্জও করি, আমি যদি কারো স্যালারি চেঞ্জ করি, আমার কিন্তু এভারেজটাও তার উপর বেস করে চেঞ্জ হবে। ঠিক আছে, তার উপর বেস করে চেঞ্জ হবে। এরপর যদি আসি কি আমাদের এটা কি ছিল এভারেজ, এটা ছিল আমাদের এভারেজ। এখন এভারেজের সাথে আরেকটা ফর্মুলা আছে কি, এভারেজ ইফ। এখন এভারেজ আর এভারেজ ইফ এর ডিফারেন্স কি, এভারেজ আর এভারেজ ইফ এর ডিফারেন্স কি। এখন এভারেজটাতে আমরা কি করছি, এভারেজটাতে আমরা ওভারঅল বলছি যে আমাদের কোম্পানির যে এমপ্লয়ি গুলা তাদের প্রত্যেকের স্যালারির যে এভারেজটা। এখন ধরেন আইটি ডিপার্টমেন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা ওভারঅল ওভারঅল যে স্যালারির এভারেজ কি, মানে 53,000 টাকা এভারেজ। শুধু আইটি ডিপার্টমেন্টে যারা জব করে, দেখেন শুধু আইটি ডিপার্টমেন্টে যারা জব করে, এটা 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 শুধুমাত্র এদের এভারেজটা কত, শুধুমাত্র এদের এভারেজটা কত, ওই জিনিসটার জন্য আমরা কি ইউজ করি, এভারেজ ইউজ না করে এভারেজ ইফ ইউজ করি। ঠিক আছে, অর্থাৎ কি এভারেজ ইফ মানে আমার এই এভারেজ ফর্মুলাটার সাথে একটা ক্রাইটেরিয়া থাকবে, একটা শর্ত দেয়া থাকবে যে এভারেজ বের করবা শুধু কাদের কাদের, যাদের ডিপার্টমেন্ট কি আইটি তাদেরটা এইটা, যাদের ডিপার্টমেন্ট এইচআর তাদেরটা কি এটা। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করছি, এভারেজ ইফ ইউজ করার জন্য, এভারেজ ইফ ইউজ করার জন্য আমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করছি দেখেন, যে স্যালারিটা আমাদের মানে যে ডিপার্টমেন্ট গুলা, মানে আমি যে ক্রাইটেরিয়াটা দিতেছি যাদের যাদের ডিপার্টমেন্ট আইটি, তো এই যে ডিপার্টমেন্টের যে ডাটাটা, এই ডাটাটা আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে, এই ডাটাটা আগে সিলেক্ট করে নিতে হবে, এবং তার মধ্যে কি আমাদের আইটি নামক যেই ফিল্ডটা, আইটি নামক যেই ফিল্ডটা, বুঝতে পারছেন, মানে ধরেন আমি এখানে বললাম যে ইকুয়াল এভারেজ ইফ, এভারেজ ইফ। ঠিক আছে, এভারেজ ইফ ফাংশন নিলাম। এখন আমাকে ফার্স্টে বলতে হবে শর্তটা। ঠিক আছে, যে শর্তটা অর্থাৎ কি এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে যাদের
এই রেঞ্জের মধ্যে যাদেরটা কি কমা দিয়ে, ঠিক আছে, কিবোর্ডের কমা, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যাদের ডিপার্টমেন্ট আইটি, যাদের ডিপার্টমেন্ট আইটি অর্থাৎ কি B5, যাদের ডিপার্টমেন্ট আইটি, তাদের কি মানে কিসের এভারেজ চাই আমি, তাদের স্যালারির এভারেজ। বুঝতে পারছেন, তিনটা ডাটা আমি দিচ্ছি। প্রথমটা হলো কি, যেই মানে সবগুলা ডিপার্টমেন্ট, এইটার মধ্যে আমার কোনটা দরকার ওইটা হলো সেকেন্ড, অ্যান্ড আমি কিসের এভারেজটা দিই, স্যালারির এভারেজ। বুঝতে পারছি? এখন কি আমার এখানে স্যালারি শো করতেছে কি, এই এভারেজটা শো করতেছে কাদের, এই যে ওনার আইটি, এই যে আইটি, এই তিনটা, এটা এটা এটা, এই তিনটাকে যদি আমরা কপি করে কোনো এক জায়গায় পেস্ট করি, কোনো এক জায়গায় পেস্ট করি, এখন যদি বলি যে একটা নর্মালি অ্যাভারেজ, বল অ্যাভারেজ দিয়ে এই তিনটা বলে দেবো, এই তিনটা ডাটা, বুঝতে পারছেন, এই যে এই ডাটা, এই ডাটা সেম না? এভাবে তিনটা ডাটাকে আমরা তুলে আইনা আলাদাভাবে অ্যাভারেজ বের করার চাইতে আমি কি করছি, জাস্ট ফর্মুলা ইউজ করে আইটি, যাদের আইটি তাদের স্যালারিটা আমি মানে বোনাসের যে এভারেজ, স্যালারি এভারেজটা আমি বের করে নিলাম, ঠিক আছে, তাদের এভারেজটা আমি বের করে নিলাম। সেম ভাবে কিন্তু এই ছাড়েরটাও বের করা যায়, ঠিক আছে। এখন যদি আমি একটা কাজ করি যে এখান থেকে ধর এটা আমি কি করলাম, আইটিটা বের করলাম, এটাকে যদি আমি নিচের দিকে ড্রপ করি, এটাকে যদি আমি নিচের দিকে আনি, তাহলে নর্মালি কি হওয়ার কথা, আমার এইচআর যেটা, এটার এইচআর এর যে ওভারঅল এভারেজটা আসার কথা, কিন্তু এখানে একটা প্রবলেম হলো সেল রেফারেন্স নিয়ে, ঠিক আছে। সেল রেফারেন্স জিনিসটা কি জিনিস, সেল রেফারেন্সটা হলো ধরেন আমার এখানে 10 দেওয়া আছে একটা ভ্যালু, এখানে দেওয়া আছে কি 40 একটা ভ্যালু, বুঝতে পারছেন, আমি এখানে অনেকগুলো ভ্যালু কপি করে নিয়ে আসছি, কারণ এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, বুঝতে পারছেন, এখানে কিছু ভ্যালু, এখানে কিছু ভ্যালু। এখন আমি চাই এই সেলের মধ্যে কি এগুলার টোটাল আসবে, এটা হলো কি 1, এটা 2, আর এখানে কি টোটাল। তো আমি যদি বলি যে এখানে বললাম ইকুয়াল সাম, ইকুয়াল সাম, সরি, ইকুয়াল সাম ট্যাব দিয়ে বললাম নাম্বার 1 অ্যান্ড কমা দিয়ে বললাম নাম্বার 2, ভালো কথা, এই দুইটার স্যালারি টোটাল চলে আসছে, মানে সামের টোটালটা চলে আসছে। আর এটাকে যদি আমি এখন নিচের টান দেই, তাহলে কি হবে, এই দুইটার মানে যোগফল এটা, এই দুইটার যোগফল এটা, এই দুইটার যোগফল এটা, তাহলে কি আমার এই যে নিচের গুলো যে আমি যখন ড্র্যাগ করছি, আমার কি সেল বলে দেওয়া লাগছে, ও কি করছে অটোমেটিক, যেহেতু এই দুটো আমি যোগ করে এটা আসছে, তো এই বরাবর নিচের সেলগুলোকে বারবার সিলেক্ট করে নিচ্ছে, এটাকে বলে কি সেল রেফারেন্স, এটাকে বলা হয় সেল রেফারেন্স। এখন এই সেল রেফারেন্সটা অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে, যেমন এইখানে আমি যখন ড্রপ করছি নিচের দিকে, এক্সেল ড্রপ মানে একটা সেল নিচের দিকে আসছি, ও কি করছে দেখেন, ও এখান থেকে এক্সেল নিচে চলে আসছে, এক্সেল মানে একটা ঘর নিচে চলে আসছে, যার ফলে কি আমার এই যে ঘরটা আইটি 50,000, এই ঘরটা কিন্তু বাদ পড়ে গেছে, তার মানে কি আমার এই হিসাবটা কিন্তু ভুল, এই ক্যালকুলেশনটা ভুল, যদিও মান ঠিক আছে, ধরেন এটা আইটি না হয়ে এটা যদি এইচআর হইতো, তখন কিন্তু ভুল হয়ে যেত, কারণ কি এখনো কিন্তু 46 শো করতেছে, এখনো 46 শো করতেছে, তার মানে কি আমার এই যে এইচআর এটা কাউন্ট হয় নাই। এই প্রবলেমটা যাতে না হয় এজন্য আমরা যে রেঞ্জটা সিলেক্ট করি এটাকে ফিক্সড করে দিই, যেই রেঞ্জটা সিলেক্ট করি এটাকে আমরা ফিক্সড করে দিই, কিভাবে, ধরেন এটাকে আমি এখন ডিলিট করে দিলাম, ঠিক আছে, তো এইটা আমাদের আসছিল ফার্স্টে, আর এখানে আমরা আইটি রাখলাম, ঠিক আছে। এখন আমি যে সেলটা সিলেক্ট করছি কত, B5 থেকে B11, B5 থেকে B11, অর্থাৎ এই যে B5 থেকে B11, এইটাকে ফিক্সড করার জন্য আমরা করব কি, এই যে B আর এই যে 5 এর মাঝখানে আমাদের কার্সরটা রেখা কিবোর্ডের F4 প্রেস করব, কিবোর্ডের F4, ল্যাপটপ হইলে কি ফাংশন প্লাস F4, যদি ডেস্কটপ হয় তাহলে নরমালি F4 প্রেস করলে হবে, আর ল্যাপটপ হইলে আমাদের কিবোর্ডের ফাংশন প্লাস F4, যখন ফাংশন প্লাস F4 ক্লিক করলাম, দেন একটা ডলার সাইন চলে আসছে, এখানেও আমি কি করলাম, এটাকেও ফিক্সড করে দিলাম, এটাকেও আমরা ফিক্সড করে দিলাম, এটাকেও ফিক্সড করে দিলাম, শুধু B5 মানে কি এই আইটি, এটাকে আমরা চেঞ্জ করলাম না,
এটাকে আমরা চেঞ্জ করলাম না, বুঝতে পারছেন? আমার এখানে কিন্তু মান কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখন আমি যখন পরেরটার মধ্যে আসবো, এখান থেকে আমি যখন নেক্সটটা দেখতে আসবো এখানে, এখন কিন্তু আমি চাইলে এইচআর এর যেই ইয়াটা দেখতে পাচ্ছি এখানে, এইচআর এর যেই শুধুমাত্র এইচআর যাদের তাদের এভারেজটা, এখন যদি আমি চাই সেলস এর এভারেজ, যদি চাই সেলস এর এভারেজ, যদি সেলস মানে এই যে এটা আর এটা, এই দুইজনের এভারেজ দেখতে চাই, তখন আমি জাস্ট এই সেলটাকে চেঞ্জ করে দেবো। যেমন এখানে B6 দেওয়া আছে, আমি এখান থেকে বলবো কি B8, মানে কি সেলস দিয়ে এন্টার দিলাম, এই যে এখন শুধু সেলস যাদের তাদের ইয়েটা চলে আসছে। আবার এখানে চাইলে আপনি সেল না দিয়ে আপনি এখানে লিখেও দিতে পারেন, এভাবে ডাবল কোটেশন দিয়ে বলে দিতে পারেন যে এখানে আমার দরকার এইচআর, শুধু এইচআরটা চলে আসে। আবার আপনি এখানে বলতে পারেন যে আইটি, যে আইটিটা চলে আসছে। আবার বলতে পারেন যে সেলস, এই যে সেলস এটা চলে আসছে। ঠিক আছে, একটা ফর্মুলা দিয়ে আমি কি আমার একটা বড় ডাটা শিট, আরো বড় থাকতে পারে, এই ডাটা শিট আরো অনেক বড় হইতে পারতো, পুরো ডাটা শিট থেকে আমি যে কোনো একটা ডিপার্টমেন্টের এভারেজ জাস্ট সেকেন্ডের মধ্যে আপনাকে দেখাইতে পারি। ঠিক আছে, এটা হলো কি এভারেজ ইফ দিয়ে, আর নরমাল এভারেজ তো কি প্রত্যেকটার এভারেজ। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে আছে ম্যাক্স, মানে কি কোনো নাম্বারের মধ্যে জাস্ট ম্যাক্সিমাম নাম্বারটা বের করা, এটা জাস্ট ম্যাক্স ফর্মুলা দিয়ে জাস্ট ইকুয়াল ইকুয়াল ম্যাক্স দিয়ে কিবোর্ডের ইকুয়াল ম্যাক্স কিবোর্ডের ট্যাব দিয়ে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন কোনটার মধ্যে আপনার ম্যাক্স দরকার। ঠিক আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা চলে আসছে, মিনিমামের ক্ষেত্রেও জাস্ট মিন, মিন দিয়ে আপনি জাস্ট নাম্বার সিলেক্ট করে দিলে মিনিমামটা এখানে চলে আসবে। ঠিক আছে, মিনিমামটা এখানে চলে আসবে। আর আরেকটা হলো কি পার্সেন্টেজ বের করা, ধরেন এই যে স্যালারিটা হলো, তাদেরকে ধরেন আপনি ঈদে বোনাস দিবেন কত পার্সেন্ট করে, ঈদে বোনাস দিবেন কত পার্সেন্ট করে, যে এখানে 30% বের করা আছে, আপনি যদি বলেন যে তাদেরকে আপনি 20% করে স্যালারি দিবেন, তাদেরকে আপনি 20% করে স্যালারি দিবেন, তখন আমরা কি করতে হবে, জাস্ট ইকুয়াল দিয়ে আমার যেই মানটা আছে, মানে যে স্যালারি শিটটা সেটা, সরি যে শিটটা সেটা ইন্টু যত পার্সেন্ট আপনার দরকার, ইন্টু 30 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, ইন্টু 30 ডিভাইডেড বাই 100। আমি যদি এখানে বলি যে এখানে বললাম যে ইকুয়াল এটা ইন্টু কত পার্সেন্ট, 25 ডিভাইডেড বাই, তাহলে কি 50,000-এর 12% কত, 25%-এর কত হলো আমার 25%, 25% হলো কত। এবার আমি এটাকে ধরে জাস্ট এইখানে যখন এভাবে ড্র্যাগ করবো, আমার এই প্রত্যেকটা সেল রেফারেন্স ধরে এই প্রত্যেকটা ডাটার 25% এখানে চলে আসছে। এতে কিন্তু আপনি সহজেই একটা মানে কত পার্সেন্ট বোনাস হইতেছে এটা এখান থেকে হিসাব করতে পারতেছেন। এরপর আপনি জাস্ট এমপ্লয়কে এই অ্যামাউন্টটা দিয়ে দিলে হবে, এমপ্লয়কে এই অ্যামাউন্টটা দিয়ে দিলে হবে। ঠিক আছে, এটা হলো কি আমি অ্যামাউন্টটা বের করলাম যে এই ভ্যালুর 25% কত, 25% কত হয়। আরেকটা হলো কি যে একটা ভ্যালু আছে এটা কত পার্সেন্ট, এটা বের করার জন্য, যেমন এই যে এখানে আমি যে 25% বের করলাম, এটা যে 25%ই হয়েছে এটা আমি শিওর হবো কিভাবে, সেটা আমি শিওর হবো কিভাবে, তখন আমরা জাস্ট সিম্পলি অনেকটা ইনসার্ট করে নিই আরেকটা। এখানে আমি বলি যে ইকুয়াল দিয়ে এটা ডিভাইডেড বাই এই বোনাসটা কত আছে 4 না, এই 4টাকে আমি জাস্ট এখানে এই যে একটা পার্সেন্টেজ অপশন আছে এখানে চলে আসলো। ও সরি, আমার ফার্স্টে থাকবে এই সেল ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, এখান থেকে জাস্ট পার্সেন্টেজ সিলেক্ট করে দিব, তাহলে কি 25%, প্রত্যেকটা কিন্তু 25%, মানে এই স্যালারিটা আমার এই স্যালারির 25%। এই সেম ফর্মুলাতে কিন্তু এখানে পার্সেন্টেজ ইউজ করা, পার্সেন্টেজ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সেম ভাবে এখানে পার্সেন্টেজ ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন? আর
এখানে আর কিছু আছে যে আমাদের ফাংশন অ্যান্ড ডেট অ্যান্ড ফাংশন ফর্মুলা বলে এগুলোকে, মানে ডেট অ্যান্ড টাইম ফর্মুলা বলে, এটাকে বলা হয় ডেট অ্যান্ড টাইম ফর্মুলা। ডেট অ্যান্ড টাইম ফর্মুলাটা কিভাবে কাজ করে, এখানে কিছু ফাংশন আছে, এগুলোকে আপনি একটু মুখস্থ রাখতে হবে, যে টুডে, নাও, মান্থ, ডে, ইয়ার, ডেট। ঠিক আছে, টুডে, নাও, মান্থ, ডে, ইয়ার, ডেট। টুডেটা কিভাবে কাজ করে, জাস্ট আপনি কোনো একটা ডকুমেন্টে যদি টুডে ইউজ করতে চান, যে আপনি যেই দিনে ওই ডকুমেন্টে ঢুকবেন ওই দিনেরই টাইম দেখাবে, ওই দিনেরই টাইম দেখাবে, তখন আপনি জাস্ট ইকুয়ালস দিয়ে টুডে এই ফাংশনটা ইউজ করতে পারেন। হলো ইকুয়ালস টুডে ব্র্যাকেট। আর সেলটা ছোট ছিল, ঠিক আছে, সেল ছোট হইলে কিন্তু অনেক সময় ডাটা এরকম ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেল যদি আপনার ডাটার থেকে ছোট হয় তাহলে নাম্বারের ক্ষেত্রে অনেক সময় এভাবে ব্ল্যাঙ্ক হয়ে যায়। এটা খেয়াল রাখবেন যে আপনার সেলটা যথেষ্ট জায়গা আছে কিনা আপনার ডাটাটা রাখার জন্য। বুঝতে পারছেন? তারপর যে ফর্মুলাটা আছে এটা হলো নাও, এটার নাম হলো নাও। নাওটা কি কাজ করে, নাওটা হলো আপনার এক্সাক্ট যে টাইমিংটা ওই টাইমিংটা শো করে। আমি এটা যখনই ঢুকবো, আমি যদি অন্য কোনো মানে 2 মিনিট পরেও যদি এখানে ঢুকি অটোমেটিক 2 মিনিট এখানে চেঞ্জ দেখাবে, অটোমেটিক 2 মিনিট চেঞ্জ দেখাবে। আমি যখনই ঢুকবো ওইটা তখনই এক্সাক্ট টাইমটাই দেখেন 23টা 32, একটু আগের টাইম, এই এখনকার টাইম দেখাইতেছে 23টা, ঠিক আছে, এখনকার টাইম। এই আমি 2 মিনিট পর আবার চেক করেন, ক্লাসের রেকর্ডিং এর মধ্যে 2 মিনিট পরে একটু চেক করে দেখেন এখানে আবার টাইম চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপর আছে আমাদের মান্থ নামক একটা ফর্মুলা আছে, ঠিক আছে, মান্থ নামক একটা, এই দেখেন অটোমেটিক চেঞ্জ হতেছে এখানে। মান্থ ফর্মুলাটা কি করে, আমরা কোনো একটা ডেট থেকে, এই যে আমার টুডে নিয়ে একটা ডেট না এটা, এখন এই ডেটের মধ্যে মান্থ কোনটা এটা সিলেক্ট করার জন্য আমি মান্থ ফর্মুলা নিয়ে যদি ডেটটা সিলেক্ট করে দিই, দিয়ে বলি এন্টার, তাহলে কি এই ডেটের মধ্যে মাস হলো কি 3, এটা এখানে শো করবে। ঠিক আছে, সেম ভাবে আমরা ডে আনতে পারি কোনো একটা ফর্মুলা থেকে, যে ডে কত 23, সেম ভাবে ইয়ারও আনতে পারি, যে ইয়ার এখান থেকে 2025। ঠিক আছে, এটা হলো কি আমি একটা ডেটকে ভাঙায় 3টা অংশে ভাগ করে নিলাম, ডেট, মান্থ, ইয়ার। আর এই 3টাকে আবার একত্রিত করার জন্য আমাদের এই ডেট ফাংশনটা ইউজ হয়, একত্রিত করার জন্য এই ডেট ফাংশনটা ইউজ হয়। এখানে আমার কি কিছু বলছে, ফার্স্টে দেখেন ইয়ার চাইছে, এটা কি আমার ইয়ার, তারপর কমা দিয়ে মান্থ, সরি মান্থ, কমা দিয়ে ডে। ঠিক আছে, আমাকে সে কি করছে, আবার ডেটটা রেডি করে দিছে। ঠিক আছে, আমাকে আবার ডেটটা রেডি করে দিছে। এগুলো হলো আমাদের কিছু বেসিক ফর্মুলা। ঠিক আছে, যেমন সাম, মাল্টিপ্লাই, সাবট্রাকশন, পার্সেন্টেজ, পার্সেন্টেজ বের করা, কত পার্সেন্ট সেটা বের করা, অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম। ঠিক আছে, আর এগুলো হলো কি আমাদের ডাটা অ্যান্ড টাইম ফর্মুলা, মানে ডেট অ্যান্ড টাইম ফর্মুলা। এগুলো আমাদের ডেট অ্যান্ড টাইম ফর্মুলা। এভাবে আমরা ডকুমেন্টের ডেট চেঞ্জ করতে পারি। যেমন এই যে 34 হয়ে গেছে না, আমি যদি এখন ডকুমেন্টে কোনো চেঞ্জ করি, ডকুমেন্টে কোনো যে কোনো কিছু চেঞ্জ করলাম, দেখেন এই জায়গায় কিন্তু আমার টাইম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, 34 হয়ে গেছে, প্রত্যেক মিনিটে এটা চেঞ্জ হয়। ঠিক আছে, এরপরে যে শীটটা আমরা রাখছি এটা হলো কি আমাদের ট্রান্সপোজ। ঠিক আছে, ট্রান্সপোজ মানে কি, ট্রান্সপোজ মানে আমরা কোনো একটা টেবিলকে চাইলে কলাম থেকে রো, রো থেকে কলাম ট্রান্সফার করতে পারি। কলাম থেকে রো, রো থেকে কলাম ট্রান্সফার করতে পারি। যেমন এই যে ওখানে আমার কি এগুলা নামগুলো আছে কলামের মধ্যে, এগুলা কলামের মধ্যে, এগুলো এক কলাম, এই সেম জিনিসটা দেখেন এখানে রো এর মধ্যে চলে আসছে, এই যে এখানে রো এর মধ্যে চলে আসছে। এখন এই কাজটা আমরা 3টা মেথডে করতে পারি। এই কাজটা আমরা 3টা মেথডে করতে পারি। কি কি মেথড, একটা হলো কপি পেস্ট মেথড, আর একটা ফর্মুলা দিয়ে করতে পারি, আর একটা রিপ্লেস করে করতে পারি। ঠিক আছে, এই 3টা মেথডই আমরা এখানে দেখব। ঠিক আছে, তো ফার্স্ট অপশনটাকে আমাদের কপি পেস্ট, ফার্স্ট অপশন হলো আমাদের কপি পেস্ট করে। কপি পেস্ট করে কিভাবে করতে পারি, এইভাবে আমরা একটা ডাটা কপি করলাম, জাস্ট এই ডাটাটাকে আমরা কপি করলাম। তো যখন আমরা এটাকে পেস্ট করব, পেস্ট করার সময় আমরা এখানে বলবো কি
এখানে পেস্ট করি। পেস্ট করার সময় আমরা রাইট বাটন ক্লিক করে ডিরেক্ট পেস্ট না করে এখানে একটা অপশন আছে দেখেন, পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল, এই পেস্ট স্পেশালের কাজ হলো কি ডাটাগুলোকে একটু চেঞ্জ করানো, স্পেশাল ভাবে পেস্ট করা। ঠিক আছে, এখানে একটা অপশন আছে দেখেন ট্রান্সপোজ, এখানে একটা অপশন আছে ট্রান্সপোজ। এই ট্রান্সপোজে ক্লিক করলে কি হবে, আমাদের ডাটাটা ট্রান্সপোজ হয়ে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, ডাটাটা ট্রান্সপোজ হয়ে পেস্ট হয়ে যাবে। এখন এখানে প্রবলেমটা কি, এভাবে পেস্ট করলে যে ধরেন আমার মেইন ডাটার মধ্যে কোনো কিছু চেঞ্জ হলো, যে 45,000 এটাকে আমি বলে দিলাম 55,000, আমার এখানে কি চেঞ্জ হয়েছে? এখানে কিন্তু চেঞ্জ হয়নি, এটা একটা প্রবলেম। ঠিক আছে, এটা একটা প্রবলেম, মানে এক্সেল এমন ভাবে রাখতে হয় যাতে আমি এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়, নাহলে যে কোনো টাইমে আপনি ভুলে যেতে পারেন যে এই জায়গায় চেঞ্জ করছি, এই জায়গাটা চেঞ্জ করিনি। তো এই জন্য মূলত এই মেথডটা এভাবে করা যায়, তবে এখানে এটা ইউজ করা হয় না। ঠিক আছে, তো ইউজ করা হয় কোনটা, এই জন্যই মূলত পরে ট্রান্সপোজ নামে একটা ফর্মুলা নিয়ে আসা হয়েছে। ট্রান্সপোজ নামে একটা ফর্মুলা, এটা কিভাবে ইউজ করতে হবে, আমাকে ফার্স্টে দেখতে হবে আমার কয়টা রো কয়টা কলাম আছে, এখানে কয়টা রো কয়টা কলাম। আমার আছে কি 8টা রো 3টা কলাম, 8টা রো 3টা কলাম, এটাকে আমাদেরকে জাস্ট ট্রান্সপোজ করে নিতে হবে। তাহলে আমার এখানে হবে কত, এখানে ছিল কি 3টা 8টা, আমার এখানে হয়ে যাবে 8টা 3টা। 1 2 3 4 5 6 7 8টা, 1টা 2টা 3টা। ঠিক আছে, এখানে আমি বলবো যে ইকুয়াল ট্রান্সপোজ। ঠিক আছে, ট্রান্সপোজ দেওয়ার পর কি বলছে আমাকে, অ্যারে সিলেক্ট করতে। অ্যারে মানে কি, যে সম্পূর্ণ ডাটাটা, অ্যারেটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে কিন্তু এখানে এন্টার দিলে হবে না। ঠিক আছে, এখানে এন্টার দিলে হবে না, এখানে কি দিতে হবে, এখানে আমাকে এখানে আমাকে বলতে হবে যে ইকুয়াল ট্রান্সপোজ, কিবোর্ডের ট্যাব প্রেস করে অ্যারেটা সিলেক্ট করে দিয়ে বলতে হবে কন্ট্রোল শিফট এন্টার, কন্ট্রোল শিফট এন্টার, এটা একটু মনে রাখতে হবে, কন্ট্রোল শিফট এন্টার। তাহলে কি আমার যে ডাটা ট্রান্সপোজ হয়ে চলে আসছে। আর এটার বেনিফিট কি, এটার বেনিফিট হলো আমি যে কোনো ডাটা যদি চেঞ্জ করি, যেটাকে আমি বলে দিলাম 70। ঠিক আছে, যে এমা সেলস, এমা সেলস, এই যে 70,000, যদি আমি এটাকে এখানে চেঞ্জ করি, এখানেও চেঞ্জ হয়ে যেতেছে। তাহলে কি আমার ডাটাটা ভুল হওয়ার সম্ভাবনা নাই, আমি এক জায়গায় চেঞ্জ করলে আমার প্রত্যেক জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কি ভুল হওয়ার সম্ভাবনাটা কম, এখন ভুল হওয়ার সম্ভাবনাটা কম। এই জন্য এই মেথডটা সবচেয়ে বেশি ইউজ হয়, এই মেথডটা সবচেয়ে, এটার নাম কি, ফর্মুলা দিয়ে ইউজ করা, মেথড 2। আরেকটা মেথড আছে মেথড 3, এটা একটু ভেজাল, এটা একটু ভেজাল, এটা ইউজ হয় না, তারপরেও আপনাদের দেখাই যে ধরেন ধরেন আমার এখানে কি কি আছে দেখেন, প্রথম যে ডাটাটা এটা কি A1, পরেরটা কি B1, পরেরটা C1, আর এরপরে ডাটাগুলোকে সেম ভাবে বাড়তেছে, A2, A3, A4, A5, A6, A7, A8, A8। ঠিক আছে, এভাবে বাড়তেছে। এই জিনিসটা আমরা এখানে করতে পারি যে বললাম ইকুয়াল দিয়ে কি সিলেক্ট করলাম A1, এখানে ইকুয়াল দিয়ে বললাম কি B1, এখানে ইকুয়াল দিয়ে বললাম C1। ঠিক আছে, এবার এবার এখানে এইভাবে না রেখে আমি জাস্ট বললাম যে ইকুয়ালটা কাইটা দিয়ে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, যেটা আমার শিটের মধ্যে নাই, যে এলজি দিয়ে দিলাম, জাস্ট এলজি A1। এখানে বললাম যে এলজি এলজি B1, এখানে বললাম এলজি C1। ঠিক আছে, কনফিউশন হওয়ার কিছু নাই, জাস্ট এলজি দিলাম। তাহলে কি আমার এখন আর ভ্যালুটা আসতেছে না, এই বরাবর আমি কি করলাম, টান দিয়ে দিলাম, কি হইলো LGA2, LGA3, LGA4, A5, A6, আমি কিন্তু এই গুলা পাইছি, কিন্তু মানে A1, A2, A3 এগুলো কিন্তু পাওয়ার দরকার ছিল, এগুলো পেয়ে গেছি। এই যে A8 পর্যন্ত পেয়ে গেছি, আমি C8 পর্যন্ত পেয়ে গেছি। এখন আমার কাজ কি, জাস্ট এলজি গুলাকে আমি ফাইন্ড এন্ড রিপ্লেস থেকে অথবা শর্টকাটে কন্ট্রোল এফ প্রেস করে এই যে রিপ্লেসে এসা এলজি গুলাকে আমি ইকুয়াল বানাই দিব, বুঝতে পারছেন, এলজি গুলাকে ইকুয়াল বানাই দিব।
রিপ্লেস হয়ে গেছে। আমার কিন্তু এই যে শীটে ডাটা চলে আসছে, ঠিক আছে, ডাটা চলে আসছে এবং এটাও কিন্তু সেম এটার মতো লিকআপ হয়েছে। এখানেও কিন্তু যদি আমি চেঞ্জ করে দিই, কার চেঞ্জ করছি দেখেন জনের আইটি, জন আইটি, এখানে আমি চেঞ্জ করলে কিন্তু আমার এই দুটোতে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এই তিনটা মেথড ইউজ করে আমরা একটা ডাটাকে ট্রান্সপোজ করতে পারি, একটা ডাটাকে ট্রান্সপোজ করতে পারি। আপনাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট হবে কি, ডাটা কিভাবে ট্রান্সপোজ করা, ঠিক আছে। এই যে এই এতটুকু বাদ, এতটুকু আমি এখানে আপনাদের করাইছি। এখানে যেরকম আমি একটু সাজায় রাখছি, এইভাবে আপনারা সাজায় তৈরি করবেন, ঠিক আছে। লাগলে গ্যাপ আর একটু কমায় নেবেন, আমি ফন্ট সাইজটা একটু কমায় দিই, ঠিক আছে, এতটুকু এইভাবে করবেন। এটা এক পেজের মধ্যে করেন, আমি সাইডে রাখছি তো নিচে রাখছি, আপনি এটা পাশাপাশি করবেন এভাবে, এভাবে পাশাপাশি করে ফুল পেজের একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুক গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে। ফেসবুক গ্রুপে আপলোড করবেন যে আপনি এই তিনটা মেথড ইউজ করে ডাটাকে ট্রান্সপোজ করতে পারতেছেন, ঠিক আছে, ডাটাকে ট্রান্সপোজ করতে পারছেন। এটা আপনাদের হবে কি একটা অ্যাসাইনমেন্ট। এরপর আসি সামের মধ্যে, এরপর আসি সাম। সামের মধ্যেও কিন্তু তিনটা জিনিস আছে, সামের মধ্যে তিনটা জিনিস আছে, কি কি আছে, সাম, সাম ইফ, সাম ইফ, ঠিক আছে, সাম, সাম ইফ, সাম ইফ। এখন এই যে তিন ধরনের সাম, এই তিনটার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, এই তিনটা ডিফারেন্সটা আমরা একটু আগে যখন এভারেজ আর এভারেজ ইফ করছিলাম কিছুটা ওই রকম, কিছু না, ওইটার মতোই। যে নর্মালি এভারেজ মানে কি সবগুলোর এভারেজ, আর এভারেজ ইফ মানে কি আমি ওখানে একটা শর্ত দিয়ে দিতেছি যে এভারেজ করো কিন্তু নির্দিষ্ট এই ডিপার্টমেন্টে। তো এখানেও বিষয়টা কিছুটা ওই রকমই, যে নর্মালি যে সাম, এই সাম কি হয়, জাস্ট আমরা সাম ইউজ করে একটা ডাটা ধরাই দিই যে এই ডাটাটুকু এর মাঝখানে, ঠিক আছে, একটা সাম ধরে এই সাম ফর্মুলার মধ্যে একটা ডাটা দিয়ে দিই যে এতটুকু, এই সবগুলো যোগফল যে সাম টোটাল স্যালারি, আমার যে এমপ্লয়িজ গুলো তাদের টোটাল স্যালারির একটা সাম এখানে শো করতেছে। সাম ইফ হলো যখন আমি তাকে একটা শর্ত দিব, বুঝতে পারছেন, তাকে আমি একটা শর্ত দিব। একটা শর্ত কি, একটা শর্তটা আমাদের আগের মতোই, যে আমাদের ধরেন এই যে এই এইচআর আইটি সেলস এইগুলার মধ্যে যেটা আমাদের আইটি নামক যে ইয়েটা, আইটি নামক যে ডিপার্টমেন্টটা, তাদের স্যালারির সামটা আমাকে শুধু দেখাবে, বুঝতে পারছি, তো তাদের স্যালারির সামটা আমাকে দেখাবে, যেমন ইকুয়াল সাম ইফ, সাম ইফ দিয়ে বললাম যে এই এইচআর থেকে এই পর্যন্ত এদের মধ্যে আমার লাগবে কোনটা, আইটি, এই আইটির কি লাগবে আমার, স্যালারির যোগফল, এই স্যালারির যোগফল দিলাম, এন্টার, চলে আসছে না। এখন দেখেন আমার আইটিতে আছে কোনটা, এই তিনটা, আমি যদি নর্মালি একটা সাম দিয়ে চেক করতে যাই ঠিক আছে কিনা, সাম এই যে আইটির এই তিনটা আমি বলে দিলাম, এই ভ্যালু এই ভ্যালুটা, অর্থাৎ সে শুধুমাত্র আইটিটার সামটা বের করে দেখাইছে, ঠিক আছে। এটা হলো কি সাম ইফ, যেখানে আমি একটা ক্রাইটেরিয়া দিব। আর সাম ইফসে কি হয়, একাধিক ক্রাইটেরিয়া দিই, মানে আমি দুই তিনটা মানে একের অধিক ক্রাইটেরিয়া দিই। এটা কিভাবে হয়, এটা হয় কি, ধরেন আমি ফার্স্টে বললাম কি যাদের ডিপার্টমেন্ট আইটি, যাদের ডিপার্টমেন্ট আইটি এবং যাদের ডিপার্টমেন্ট আইটি এবং যাদের ইয়ার কত 2013, এই দুইটা শর্ত ফলো করে শুধুমাত্র তাদের বোনাসের সামটা আমাকে দেখাবে, শুধুমাত্র তাদের বোনাসের যে সাম ওইটা আমাকে দেখাবে। কিভাবে দেখাবে, কারণ ইকুয়াল দিয়ে বললাম যে সাম ইফ, সাম ইফ, সাম ইফস এর ভিতর বলছি কি সাম রেঞ্জ, সাম রেঞ্জ মানে আগে যেমন আমাদের প্রথম সিলেক্ট করা লাগতো কোনটা শর্ত, এখানে আমাকে প্রথমে চাইছে সাম রেঞ্জ, কিসের সাম চাইতেছি, আমি চাইতেছি বোনাসের সাম। কাদের বোনাসের সাম, যাদের এই রেঞ্জের মধ্যে ডিপার্টমেন্ট কি হবে, ডিপার্টমেন্ট কি হবে বলেন, আইটি, আইটি বা ধরেন বললাম যে সেলস, আমি ডাবল কোটেশন দিয়ে লিখে দিলাম সেলস, যাদের ডিপার্টমেন্ট হবে সেলস এবং এবং যাদের ইয়ারটা হবে কত, এবং যাদের ইয়ার হবে
2023 2023 নাম্বার লেখার সময় কিন্তু কোটেশন দিতে হয় না, তবে টেক্সট লিখতে গেলে কোটেশন দিতে হয়, মনে রাখবেন। এটা যেহেতু সেলস একটা লেখা, এই জন্য আমি কোটেশন দিচ্ছি। আবার এখানে কিন্তু কোটেশন দিইনি, কারণ এটা একটা নাম্বার। ঠিক আছে, দিয়ে আমি এখানে আমাকে আরো অপশন দিচ্ছে। আমি যদি কমা দেই, আমাকে আরো ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া 3, রেঞ্জ 3, ক্রাইটেরিয়া 4, আরো অনেক ক্রাইটেরিয়া বসাইতে দিবে। ঠিক আছে, আমি দুইটা ক্রাইটেরিয়া বসায় ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। কত আসছে? 7500। কেন? শুধুমাত্র এই এক ব্যক্তি আছে যার ডিপার্টমেন্ট সেলস এবং ইয়ার 2030, শুধুমাত্র এটার সামই এখানে দেখাইছে। এভাবে কি আমরা একাধিক ফর্মুলা, মানে একাধিক ক্রাইটেরিয়া ইউজ করে কি করতে পারি? সাম বের করতে পারি। ঠিক আছে, এই তিনটা মনে রাখবেন যে সাম হলো কি আমার সিঙ্গেল সামের জন্য, মানে সবগুলো যোগফলের জন্য। সাম ইফ, যেখানে আমি একটা ক্রাইটেরিয়া ইউজ করতে পারবো, যেখানে আমার ক্রাইটেরিয়াটা আগে দিতে হয়। আর 3 নাম্বারটা হলো সাম ইফ, যেখানে আমি একাধিক ক্রাইটেরিয়া দিতে পারবো, যেখানে আমার মেইন যেটার সাম আমি চাই ওই রেঞ্জটা আগে হয়, এরপর ক্রাইটেরিয়া গুলো পরে আমি কমা দিয়ে 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 বসাইতে পারি। ঠিক আছে, কমা দিয়ে দিয়ে আমি বসাইতে পারি। আর এখানে আরেকটা জিনিস আছে যে ফিল্টার, ডাটা ফিল্টার বলে এখানে, এই টাইপের ফিল্টার। ঠিক আছে, বলছে কি দিস ক্যান নট বি অ্যাপ্লাইড টু এ সিলেক্টেড রেঞ্জ। আমাকে একটা রেঞ্জ সিলেক্ট করে দিতে হয়। যেমন এই ডাটার মধ্যে আমি একটা সিম্পল ফিল্টার বসাতে দিতেছি। কোথায়? এই যে হোম ট্যাবের একদম শেষে। এটা কিন্তু খুবই কার্যকর এই ফিল্টারটা। ফিল্টারটাতে আমি কি করতে পারি? যখন আমি ফিল্টারটা অ্যাড করছি, দেখেন এখানে ড্রপ ডাউন চলে আসছে। এখন এখান থেকে আমি সিলেক্ট অল উঠাই দিয়ে আমি শুধু জেমসের ডাটাটা দেখতে দিচ্ছি। জেমসের ডিপার্টমেন্ট কি, স্যালারি কি, বোনাস কত, ইয়ার কত। বুঝতে পারছেন? এখান থেকে আমি আবার বললাম যে লিন্ডা আর এমা এই দুইজনের ডাটা দেখতে যেতেছি। এই দুইজনের ডাটা চলে আসছে এখানে। আবার এই দুজন বাদ দিয়ে আমি শুধু জেমস, জন, সারা, লিন্ডা এই চারজনের ডাটা দেখতে যেতেছি। দিয়ে বললাম ওকে, এই চারজনের ডাটাটাই শুধু শো করবে। এটা কি? ডেটা ফিল্টার। হলো কি? ডাটা ফিল্টার। খুবই কার্যকরী। সেম ভাবে আমরা ডিপার্টমেন্ট থেকেও বলতে পারি যে সিলেক্ট অল, আমি শুধু কি দেখতে চাই? এইচআর ডিপার্টমেন্ট। আবার যদি বলি যে শুধু আইটি ডিপার্টমেন্ট। বুঝতে পারছি? থেকে আমি বললাম আমার টোটাল ডাটা চলে আসলো। এইভাবে আমরা ডাটাকে ফিল্টার করে দেখতে পারি। আবার যখন আমি ডাটা সিলেক্ট করে এখান থেকে ফিল্টারটা অফ করে দিব, ফিল্টারটা চলে যাবে। ঠিক আছে, ফিল্টারটা চলে যাবে। আর যে জিনিসটা আছে দেখেন, এখানে কিছু সিম্পল ডাটা রাখছি আমি, এগুলোকে আমি মুভ করে রাখছি, তো এগুলোকে এক জায়গায় রাখি। এখানে রাখলাম, এই জায়গায় রাখলাম। ঠিক আছে, দেখেন একটা শিটের মধ্যে আমি সেম শিট, ঠিক আছে, মানে সেম টেবিল, কিন্তু সেম টেবিলে রাখলাম, জাস্ট ভ্যালুগুলো একটু ডিফারেন্ট, ভ্যালুগুলো একটু ডিফারেন্ট। ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো একটু ডিফারেন্ট। এটা যে কেন করছি? আমি 3D সাম বের করার জন্য এটা আমি বের করছি, রাখছি 3D সাম বের করার জন্য। 3D সাম জিনিসটা কি? 3D সাম হলো আমি যদি একাধিক একাধিক শিটের থেকে কোনো একটা সাম বের করতে চাই, এটাকে বলা হয় কি? 3D সাম। এটাকে বলা হয় 3D সাম। 3D সামটা কিভাবে? যেমন এই যে 3D সামের মধ্যে আমি ধরেন এটা বসাইলাম, এই ডাটাগুলো আমি রাখলাম না। ঠিক আছে, এই ডাটাগুলো আমি রাখলাম না, না রেখে আমি বললাম যে এখানে কি হবে? একটা ইকুয়াল ইকুয়াল সাম। ঠিক আছে, ইকুয়াল সাম। এই সামের পর আমার কি চাইছে? নাম্বার 1, ফার্স্ট নাম্বার। তো আমি কি করব? জানুয়ারিতে গিয়ে এই ডাটাটা সিলেক্ট করে দিব, এরপর কিবোর্ডের শিফট প্রেস করে মার্চ পর্যন্ত দিয়ে বললাম এন্টার। মানে কি হয়েছে বুঝছেন? মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ এই তিনটা শিটেরই জাস্ট B2 নামক যে সেল, এই সেলগুলো যোগ হয়ে গেছে। জানুয়ারির B2, ফেব্রুয়ারির B2, মার্চের B2। বুঝতে পারছেন? যে আমি যদি ফর্মুলাটা এখন ওপেন করি, তখন দেখতে পারবেন যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কি B2টা জাস্ট
যোগ হয়েছে, ঠিক আছে, কত ছিল B2, এটা যোগ হয়েছে। এখন সিম্পলি আমি এভাবে কি বলে সেল রেফারেন্স ইউজ করে এভাবে আমি পুরো মানে যোগফল এই তিনটা টেবিলের যে যোগফল এটা নিয়ে আসতে হবে। এটাকে ইয়ার শেষে ধরেন জানুয়ারি মাসে তাদের স্যালারি বোনাস ইয়ার কেমন হয়েছে, ফেব্রুয়ারি মাসের স্যালারি বোনাস ইয়ার, মার্চ মাসের স্যালারি বোনাস ইয়ার, 3D সামে কি ইয়ারও যোগ করে ফেলছে আমরা, ইয়ার তো যোগ করা জন্য, ঠিক আছে। ধরেন কপি করে বসে দিন, বুঝতে পারছেন? মানে ইয়ার শেষে আপনি বলতে পারবেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে এইচআর ডিপার্টমেন্টের স্যালারি কত গেছে, আইটি ডিপার্টমেন্টের এই স্যালারিগুলো কত গেছে, বোনাস কত গেছে, তিনটা শিটের যোগফল, ঠিক আছে। এটা হলো কি আমাদের 3D সাম, এটা হলো আমাদের 3D সাম। 3D সামের সাথে আরেকটা জিনিস আছে যেটা হলো কনসলিডেটিং ডাটা বা কনসলিডেট, ঠিক আছে। এখন কনসলিডেটটা আবার কেন আসলো? কনসলিডেটটা তখন আসছে যখন আমি এখানে কি বলছি দেখেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিনটা শিট, এই তিনটা শিটের কি B2 নামক যে সেল ওটা যোগ করো। কিন্তু এখন এমন তো হইতে পারে যে আমার এই ডাটাটা এখানে নাই, এখানে না এসে কি হলো এখানে কোনো এক জায়গায় চলে আসছে, এখন আমার B2 সেল কি খালি, B2 সেল খালি। মার্চ মাসে ধরেন এমন হইলো যে আমার ডাটা এখান থেকে এখানে চলে আসলো, B2 সেল তো খালি, শুধুমাত্র জানুয়ারির B2 তে আছে 55, আমার 3D সামে কি হয়েছে এখন 55 হয়ে গেছে। এটা একটা সমস্যা না? আমার এমন একটা সিস্টেম বা মেথড দরকার যেখানে আমি এই তিনটা শিটের এই টেবিলের যোগফল রাখতে পারি, যাতে আমার টেবিলগুলো যদি পজিশন চেঞ্জও করে, পজিশন চেঞ্জ করে তাও কোনো সমস্যা নেই, তাও কোনো সমস্যা নেই। এই জন্য মানে এই চিন্তার পর থেকে এই কনসলিডেট সিস্টেমটা আসছে, ঠিক আছে। কনসলিডেটটা কিভাবে করে? কনসলিডেটটা করে যে ধরুন আমরা এখানে মুছে দিলাম, ডাটাটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি বলবো কি এই ডেটা থেকে বলবো কনসলিডেট, ডেটা থেকে বলবো কনসলিডেট। এই কনসলিডেটে এসে কি লাগবে, কিছু ডাটা অ্যাড করা আছে, আমি এগুলো রিমুভ করে দিই, এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে আমার কি লাগবে এখানে, আমি কি বের করতে চাই, সাম বের করতে চাই, আমি সাম বের করতে চাই। এরপর কি চাইছে আমার রেফারেন্স, আমি প্রথমে একটা রেফারেন্স সিলেক্ট করে ধরেন জানুয়ারি মাসের শিটটা সিলেক্ট করে দিলাম, দিয়ে বললাম এন্টার, এটাকে অ্যাড করে দিলাম, এটা কি আমার জানুয়ারির শিট। এরপরে কি করব আমি ফেব্রুয়ারিটা, ফেব্রুয়ারি যে টেবিল এটাকে আমি অ্যাড করে দিলাম, অ্যাড ফেব্রুয়ারি। এরপরে হচ্ছে কি আমার মার্চ, এটাকে আমি অ্যাড করে দিলাম, এই যে আমি তিনটা শিট অ্যাড করে দিছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। দিয়ে আমি এখন যখন বলবো যে ওকে, এই যে আমাকে সে কি করছে ইন টোটালের সামটা নিয়ে আসছে, ঠিক আছে। এগুলো যেহেতু টেক্সট, এগুলো সাম করে না, টেক্সটে তো যোগফল হয় না, ঠিক আছে। আর এখানে সে কি করছে যে গ্রুপ গ্রুপ দেখাইতেছে, এই গ্রুপগুলো দেখাইছে সে এক্সপ্লেইন করার জন্য যে এই যে 14,000 বা সরি 14,000 1,45,000, এই 1,45,000 সে কি কি যোগ করে পাইছে। আপনি যখন এই প্লাসটাতে ক্লিক করবেন তখন সে দেখাবে এই যে 45,000, 55,000, 45,000, জানুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের যেই J4, তারপরটা জানুয়ারি মাসের, তারপরটা মার্চ মাসের, এই 45, 55, 45 দেখি, এই যে 55, 45, 45, এই তিনটাকে যোগ করে সে আমার এই মানটা নিয়ে আসছে, ঠিক আছে। আবার যদি বলি এই যে পরের যেগুলো প্রত্যেকটা কিন্তু লিঙ্ক করা, এখন যদি এখানে এখানে কত আছে লাস্টে 22,500, 22,500, আমি যদি এখানে কোনো একটাতে চেঞ্জ করে দিই 7,500, আমি এটাকে বলে দিলাম 8,500, কত 1,000 বাড়ায় দিছি, ওখানে ছিল কত 22,500, এখন দেখেন হয়ে গেছে কত 23,500, 23,500। এখন আমার ওই ডাটা চেঞ্জ করলেও এখানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা এখানে প্রত্যেকটা দেখাচ্ছে কোনটা কোনটা যোগ করে এই মানগুলো আসছে, ঠিক আছে। এটা হলো একটা কনসলিডেট। আর কনসলিডেটের ক্ষেত্রে আরেকটা জিনিস জাস্ট
এই যে ক্রিয়েট লিঙ্কস টু সোর্স ডাটা, এটা চেকমার্ক করা ছিল না? এই চেকমার্ক করার কারণেই কিন্তু আমার এই ডাটাগুলো এই যে সোর্সগুলোর সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। আমি যে কোনো একটা ডাটা চেঞ্জ করলেও আমার এই 3D সামে কিন্তু চেঞ্জ হইতেছে। এটাকে বলা হয় কি লিঙ্কড কনসলিডেশন। ঠিক আছে, এটাকে বলা হয় লিঙ্কড কনসলিডেশন। আর এটা যদি আমি চেকমার্ক ছাড়া এভাবে রাখতাম, তাহলে সেটাকে বলা হয় স্ট্যাটিক কনসলিডেশন। এটাকে বলা হয় স্ট্যাটিক কনসলিডেশন, এটাকে বলা হয় লিঙ্কড কনসলিডেশন। চারটা ছোট জিনিস আছে, এটার নাম হলো সাবটোটাল। সাবটোটালটা কি কাজে লাগে? সাবটোটালটা কাজে লাগে, ধরেন আমার অনেকগুলো ডাটা, কিন্তু সাবটোটাল বের করা অলরেডি। ধরেন এইরকম, এই ডাটাগুলো এখানে না রেখে আমি রাখলাম এখানে, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট। ঠিক আছে, এখন এই আমার ডেজিগনেশন আর এগুলা কি আমার স্যালারি শিট। ঠিক আছে, এখন সাবটোটাল কি করা হয়? সাবটোটাল একটা সিম্পল ফর্মুলা, যেটার মাধ্যমে আমরা এই প্রত্যেকগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে সাম বের করতে পারি। এটাকে বলা হয় সাবটোটাল। এটা করার জন্য আমার ফার্স্ট কাজ হলো ডাটাগুলোকে সর্টিং করে নেওয়া। সর্টিং কিভাবে করব? এই হোম থেকে আমরা বলবো কি শর্ট টু এ টু জেড, এটাও বলতে পারি, অথবা জেড টু এ, মানে যে কোনো বড় থেকে ছোট, ছোট থেকে বড় যেটাই হোক, জাস্ট এক সিরিয়ালে সাজানো থাকবে। ঠিক আছে, সাজানোর পরে আমরা এটা সিলেক্ট করে বলতে পারি যে ডাটা থেকে কোথায় সাবটোটাল। যখন সাবটোটাল করব, যে কিসের সাবটোটাল লাগবে? আমার স্যালারি যেহেতু নাম্বার ভ্যালু, এটার স্যালারি সাবটোটাল লাগবে। বললাম যে ওকে। ঠিক আছে, দেখেন বলে দিছে যে এইচআর গুলার যেগুলো ছিল এগুলা টোটাল কত, এইচআর টোটালটা বসাই দিছে এখানে। আইটি ডিপার্টমেন্টের যেগুলো, এগুলো টোটাল কি, এইচআর আইটি টোটালে বসাই দিছে। সেলস ডিপার্টমেন্টে যেগুলো ছিল তাদের টোটাল কি, সেলস টোটাল। আর গ্র্যান্ড টোটাল কি, আমার এই যে এইচআর টোটাল, আইটি টোটাল, সেলস টোটাল, এই তিনটাকে যোগ করে সে বলে দিছে কি গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, সিম্পল একটা ক্লিক করে আপনি এভাবে সবগুলো ডাটা এভাবে বসায় নিতে পারেন। ঠিক আছে, আর এখানে যে গ্রুপ করে দিছে, যে আইটির জন্য এতটুকু, এই যে এতটুকু। ঠিক আছে, যে এইচআর টোটাল, আইটি টোটাল, গ্র্যান্ড টোটাল। এইচআর এরটা দেখতে চাইলে এই যে এইচআর এর মধ্যে কি কি আছে, এগুলোর টোটাল হলো এটা। ঠিক আছে, আবার আইটি টোটাল দেখতে চাইলে এই যে আইটি টোটাল এগুলো। সেলস দেখতে চাইলে এই যে সেলস এর টোটাল। ঠিক আছে, আপনারা কি আছেন? জি স্যার, আসছি স্যার। আচ্ছা, ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে কি, মেইন থাকবে কি, যে তিন ওয়েতে ডাটা ট্রান্সফর্ম করা। আর যেটা আপনারা করতে পারেন, এই যে কনসলিডেট আর এই 3D সাম, এই জিনিসটা ইউজ করবেন। ঠিক আছে, কনসলিডেট আর 3D সাম, এই টাইপের ডাটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আমি যদি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করি, চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করি যে demo data for using consolidate in Excel. Demo data for using consolidate in Excel. লগইন করা আছে। ভাইয়া, বলেন। ওই আপনার ড্রাইভে গিয়ে রেকর্ডেড ভিডিও গুলো সঠিকভাবে দেখতে পাই না, ওপেন হয় না। কি বলেন? প্রিভিয়াস যে রেকর্ডেড ভিডিও,
রেকর্ডিং ভিডিও তো ওই সেম লিঙ্কেই থাকে, সেম লিঙ্কের মধ্যেই, আচ্ছা, ওই সেম লিঙ্কের মধ্যেই দেওয়া থাকে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স জি, লিঙ্কটাও দিতেছি আপনাদের। আমরা চ্যাট জিপিটি দিকে যদি সার্চ করেন না যে ডেমো ডাটা ফর ইউজিং কনসলিডেট বা ইউজিং ওই 3D সাম, তো দেখবেন কি চ্যাট জিপিটি সুন্দর করে আপনাকে ডাটা দিয়ে দিচ্ছে, ডেমো ডাটা। ওই ডাটাগুলো খুঁজে পেতে সমস্যা হয়, দিলে একবারে টেবিল আকার ডাটা ওখান থেকে জাস্ট কপি করে আপনার এক্সেল শিটের মধ্যে পেস্ট করে দিবেন, আপনার এক্সেল শিটে পেস্ট করে দিবেন, ঠিক আছে? ওই ডাটাগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, ওই ডাটাগুলো দিয়ে প্র্যাকটিস করতে সুবিধা হয়। না হলে এরকম কি ডাটা দিব বা কি রেজাল্ট দিব না কি দিব খুঁজে পাইতে সমস্যা, এই জন্য আমি আগে থেকে ডাটাগুলো খুঁজে নিয়ে পেস্ট করে রাখছিলাম এখানে ফর্মুলাগুলো দিয়ে, ঠিক আছে? এই যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।